কটা টাকার জন্য আমাকে এক পঙ্গু লোকের সঙ্গে বিয়ে দিবেন আব্বা? সাইরার কণ্ঠস্বর ভীষণ অসহায় শোনালো। কথা বলতে গিয়ে কেঁপে উঠল কিছুটা। তার কথা শুনে তার বাবা সরোয়ার শিকদার কর্কশ গলায় ধমকে বললেন, থাপড়ে তো দাঁত ফেলে দিব বেদব। কাকে পঙ্গু বলছিস তুই? যে পঙ্গু তাকেই পঙ্গু বলেছি আমি। আমি এই বিয়ে করব না। আর একবার এসব বললে সত্যি সত্যি মার খাবি সাইরা। মারুন, মারতে মারতে মেরে ফেলুন, তবুও এই বিয়ে আমি করব না। আপনি বাবা হয়ে মেয়ের জীবন এভাবে নষ্ট করতে চাইছেন কিভাবে? সরোয়ারা শিকদার দাঁতে দাঁতে চেপে বললেন, তোর জীবন নষ্ট করতে চাইছি আমি? তা নয় তো কি? আপনি জেনে শুনে টাকার বিনিময়ে এক পঙ্গু লোকের কাছে আমাকে বিয়ে দিতে চাইছেন কিভাবে? তোর বিয়ে যে আরও 10 বছর আগেই জাওয়াদের সঙ্গে হয়ে গেছে সেটা ভুলে যাস না। এখন তোকে বিয়ে দিচ্ছি না, বরং তোর স্বামীর কাছে তোকে ফিরিয়ে দিচ্ছি। স্বামী? কে স্বামী? 10 বছর আগে ওটা বিয়ে ছিল। এত বছর বউ না মেনে এখন এসেছে বউকে ঘরে তোলার জন্য। হাস্যকর ব্যাপার স্যাপার। বিদেশ থাকতে না বলেছিল দেশে ফিরে তালাক দিয়ে দিবে। তার নাকি প্রেমিকা আছে, সেই প্রেমিকাকে বিয়ে করবে। আপনারা সবাই তো রাজি ছিলেন এতে। আপনি তো বলেছিলেন কোনোভাবেই আমাকে ও বাড়িতে পাঠাবেন না। এখন ভাই আর ভাতিজার প্রতি এত প্রীতি জেগে উঠেছে কেন? টাকা দিয়েছে বলে? টাকার বিনিময়ে মেয়েকে বিক্রি করতে বুক কাঁপছে না আপনার? এত লোভী কেন আপনি? রাগে কাঁপতে কাঁপতে শেষের কথাগুলো বলল সায়রা। রাগে হিতাহিতে জ্ঞানশূন্য হয়ে মেয়ের গালে চড় বসিয়ে দিলেন সরোয়ার শিকদার। আঙুল তুলে শাসিয়ে বললেন, আর একটা উল্টাপাল্টা কথা বলবি তো থাপড়ে তোর গাল লাল বানিয়ে দিব। আজকে জাওয়াদের সঙ্গে তোর আবার বিয়ে হবে, আর তুই ওই বাড়িতে গিয়ে থাকবি ওর সঙ্গে। আমি মরে যাব তবুও ও বাড়িতে যাব না। আপনি টাকা পেয়ে সব কিছু ভুলে গেলেও আমি কিছু ভুলিনি। ওরা বাড়ি বয়ে এসে যে আপনার মাথা ফাটিয়ে দিয়ে গিয়েছিল সেটা ভুলে গেছেন? এত অপমান, এত লাঞ্ছনা ভুললেন কিভাবে? আজকে যদি তুই ওদের সঙ্গে ওদের বাড়িতে না যাস তবে আমি গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিব। যদি এমন কিছু না চাস তবে চুপচাপ বিয়ে করে চলে যাবি ওদের বাড়িতে। আর এক মুহূর্ত মেয়ের রুমে দাঁড়ালেন না সরোয়ার শিকদার। গটগট করে হেঁটে চলে গেলেন রুম থেকে। বাবার যাওয়ার পথে তাকিয়ে রইল সায়রা। সে আজ যে সত্যি নিজের বাবাকে চিনতে পারছে না। দুদিনের মধ্যে এত বদলে গেল কিভাবে? ইনি কি সত্যি তার বাবা? জাওয়াদের কথা স্মরণ হতে রাগ আর ঘৃণায় শরীর রিরি করতে লাগলো। অ্যাক্সিডেন্ট হয়ে পঙ্গু না হলে কি আজ তাকে নিজের বাড়িতে আর নিজের জীবনে নিতে চাইতো? জীবনও না, বরং তাকে তালাক দিয়ে নিজের প্রেমিকাকে বিয়ে করতে চেয়েছিল। অ্যাক্সিডেন্ট হয়ে পঙ্গু হওয়ার পর নিচু প্রেমিকা ছেড়ে চলে গেছে। আর কোনো ভালো অপশন না পেয়ে তাকে নিয়ে যেতে চাইছে। রাগে দুঃখে মাথা চুল দু হাতে খামচে ধরে মেঝেতে বসে পড়ল সায়রা। সে স্পষ্টই বুঝতে পারছে তার বাবার অসহায়ত্বের সুযোগ নিচ্ছে ও বাড়ির মানুষগুলো। তার মাও কিছু বলছে না। ভাই দুটো তো ছোটই। রাত 11টায় সরোয়ার শিকদারের বাড়িতে প্রবেশ করলো জাওয়াত শিকদার আর তার পরিবারের। জাওয়াত হুইল চেয়ারে বসে আছে। হুইল চেয়ার ঠেলে নিয়ে আসে জাওয়াদের ছোট ভাই জাবিন শিকদার। জাওয়াদের চোখ মুখ গম্ভীর, চোয়াল শক্ত, ফর্সা চেহারায় কাঠিন্য ভাব, দৃষ্টি সোজা সামনের দিকে। সরোয়ার শিকদার আর তার স্ত্রী রোকেয়া বেগম হাসি মুখে সকলকে স্বাগতম জানালেন নিজেদের বাড়িতে। বিনিময়ের সঙ্গে সকলকে সোফায় বসতে দিলেন। জাওয়াত হুইল চেয়ারে বসে রইল। আলাদা করে আর সোফায় বসার প্রয়োজন বোধ করল না সে। ঝামেলা শেষ করে যত দ্রুত বাড়িতে ফিরতে পারবে তার জন্য ততই ভালো। সরোয়ার শিকদারের চাচাতো ভাই মানে জাওয়াতের বাবা জামশেদ শিকদার হলেন। রাত তো অনেক হয়েছে, আর দেরি করে কি হবে? বিয়ে ঝামেলাটা তাহলে মিটিয়ে ফেলা যাক। সরোয়ার শিকদার বললেন, খাবার খেয়ে নাও আগে, ঠান্ডা হয়ে যাচ্ছে সব।
জামশেদ শিকদারের ছোট ভাই জামিল শিকদার বললেন, খেয়েই তো এলাম, এখন আর খাওয়া ঝামেলা করতে হবে না। সাইরার কাগজপত্র নিয়ে আসুন। তা বলে তো হবে না, খেতে চলো সবাই। কেউ খেতে চাইলো না এখন, কিন্তু সরোয়ার শিকদারও ছাড়লেন না কাউকে। এতগুলো বছর পর ভাই ভাতিজিরা তার বাড়িতে এসেছে, আর তিনি না খেয়েই যেতে দিবেন তা কি করে হয়? সবাই খাওয়ার জন্য এগালো। জাওয়াত হুইল চেয়ার নিয়ে আগের মতোই বসে রইল। জাবিন হুইল চেয়ার ঠেলে নিয়ে যেতে উদ্যোগ হতে জাওয়াত তাকে থামিয়ে দিয়ে বলেছে সে খাবে না। জাবিনও আর কিছু না বলে সকলের সঙ্গে ডাইনিং রুমের দিকে এগোচ্ছে। সরোয়ার শিকদার জাওয়াতের কাছে ফিরে এসে বললেন, জাওয়াত তুমি খাবে না? জাওয়াত অন্তত গম্ভীর গলায় না উচ্চারণ করলো। সরোয়ার শিকদার জোর করতে জাওয়াত বিরক্ত প্রকাশ করে রুক্ষ স্বরে বলল, বলেছি তো খাবো না। কানের কাছে ঘ্যান ঘ্যান করবেন না। সরোয়ার শিকদার বাক্যহারা হয়ে তাকিয়ে রইলেন কয়েক মুহূর্ত। তারপর আর কিছু না বলে ডাইনিং রুমের দিকে এগোলেন। খাওয়া দাওয়া শেষে সবাই সোফায় বসলো আবার। কাজী সাহেব ম্যারেজ রেজিস্ট্রির পেপার রেডি করলেন। তারপর রেজিস্ট্রি পেপার সারিয়ার কাছে নিয়ে আসা হলো। সাইরারা লাল টকটকে বেনারসি শাড়ি পরে বিছানায় বসে আছে। চোখ জোড়া এখনো পানিতে টইটুম্বুর। পাল্লা থেকে একটা মেয়ে এসে তাকে সাজিয়ে দিয়ে গেছে। সাজানোর পর থেকে সাইরারা নিজের রুমে বসে আছে। বাড়ির কারো সঙ্গে কথা বলছে না। সে কোনোভাবে মেনে নিতে পারছে না এই বিয়ে, যদিও সে আরও 10 বছর আগে থেকে জাওয়াত শিকদারের স্ত্রী। অবুঝ বয়সে না বুঝে কবুল বলে নিয়েছিল জাওয়াত শিকদারকে। তারপর কত ঝড় ঝাপটা, উথলা পতন ঘটে গেছে। বিতৃষ্ণা জন্মে গেছে ওই লোক আর তার পরিবারের উপর। রেজিস্ট্রি পেপার সাইরার সামনে রেখে সই করতে বললেন কাজী সাহেব। সাইরারা চোখ তুলে তাকালো সকলের দিকে। ঘৃণা আর বিস্ময়ে চোখ নামিয়ে নিল সঙ্গে সঙ্গেই। সরোয়ার শিকদার বললেন, সাইয়ারা সই কর। সাইয়ারা চোখ তুলল আবার। গাল বেয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা অশ্রু। এক রাশ ঘৃণা, অভিমান, রাগ আর বুক ভরা চাপা কষ্ট নিয়ে ঘসঘস করে সই করে দিল সে। সই করা হয়ে যেতে রোকেয়া বেগম বাদে সবাই বেরিয়ে গেল রুম থেকে। সাইয়ারা অশ্রুসিক্ত নয়নে মায়ের দিকে তাকিয়ে রইল। রোকেয়া বেগম মেয়ের চোখের পানি মুছিয়ে দিতে দিতে বললেন, মাফ করে দে মা, এটা ছাড়া আর কোনো উপায় ছিল না আমাদের কাছে। মায়ের হাত সরিয়ে দিল সাইরারা। কান্না জড়ানো গলায় বলল, ওই বাড়িতে পাঠানোর চেয়ে গলা টিপে মেরে ফেলতে মা। তুই ভালো থাকবি ওই বাড়িতে। চোখে পানি অথচ সাইরারা ঠোঁটে হাসি ফুটল। ভালো থাকবে ওই বাড়িতে। আসলে ভালো থাকবে সে। আইনিভাবে বিয়ে সম্পন্ন হয়েছে দুজনের। 10 বছর আগে ধর্মীয়ভাবেও দুজনের বিয়ে সম্পন্ন হয়েছিল। তবু আজ আবারও ধর্মীয়ভাবে দুজনের বিয়ে সম্পন্ন করা হবে। সাইরারা কবুল বলেছে, এখন শুধু জায়াত বলবে। রেজিস্ট্রি পেপারে সই করার সময় সাইরারা সময় নিল, জায়াত নেয়নি। কাজী সাহেব সাইরার রুম থেকে বেরিয়ে জায়াতদের পাশে দাঁড়িয়ে বললেন, জামশেদ শিকদারের সুযোগ্য পুত্র জাওয়াত শিকদার, আপনি কি সরোয়ার শিকদারের সুযোগ্য কন্যা সাইরারা শিকদারকে 1 কোটি টাকা দেনমোহর ধার্য করিয়া আপনার স্ত্রী হিসাবে গ্রহণ করতে রাজি? রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ কবুল। জাওয়াত রোবটিক ভঙ্গিতে সশব্দে উচ্চারণ করল, আলহামদুলিল্লাহ কবুল। তারপর আরও 2 বার একই বাক্য উচ্চারণ করল। বিয়ে বাড়ি হলো, কোনো কোলাহল নেই। বাড়ির পরিবেশ একদম শান্ত। কেউ বলতেই পারবে না এটা বিয়ে বাড়ি। কাজী সাহেব বিদায় নিলেন নিজের কাজ শেষ করেই। জাওয়াতকে সাইরার রুমে নিয়ে আসা হলো হুইল চেয়ার ঠেলে। মাথা নিচু করে বসে থাকা সাইরারা মুখ তুলে তাকালো। দেখলো জায়াত শিকদারও তার দিকে তাকিয়ে আছে। জায়াতকে দেখে পায়ের রক্ত চলকে মাথায় উঠে গেল তার। এই অসভ্য অভদ্র লোককে তার 2 চোখে সহ্য হয় না। আর এই লোককে বিয়ে করতে এসেছে নাকি চুরি করতে এসেছে? চুল দাড়ি এই অবস্থা কেন? দেখে মনে হচ্ছে কয়েক মাস ধরে চুল দাড়ি কাটে না। বিয়ে করতে এসেছে, শেরওয়ানি তো দূর, একটা পাঞ্জাবি পর্যন্ত পরে আসেনি। সাধারণ টি শার্ট আর ট্রাউজার পরে হুইল চেয়ারে বসে এসেছে বিয়ে করতে।
তার উপর চুলদারি কি অবস্থা, তার দিকে তাকিয়ে আছে কেমন করে, মনে হচ্ছে ধরে চিবিয়ে খাবে তাকে। চল, শক্ত করে চোখ নামিয়ে নিল সাইয়ারা। হুইল চেয়ার ঠেলে বিছানার কাছে নিয়ে আসা হলো। সরোয়ার শিকদার মেয়ের হাত ধরে বিছানা থেকে নামালেন। জাওয়াদের ডান হাতটা ধরে তার হাতের মুঠোয় সাইয়ারার ডান হাতে রেখে আবেগঘন কণ্ঠে বললেন, আমার একমাত্র মেয়েকে আমি আজ তোমার হাতে তুলে দিলাম। ও অনেক কষ্ট পেয়েছে, ওকে আর কখনো কষ্ট দিও না। বাবার কথা শুনে তাসিনের হাসি ফুটে উঠল সাইয়ারার ঠোঁটে। তাকে হাত পা বেঁধে আগুনে ফেলে দিয়ে আগুনকে বলছে যেন তাকে না পুড়ায়। সাইয়ারা যাওয়া তার বাবার হাতের মাঝখান থেকে নিজের হাতে বেড়ে নেওয়ার চেষ্টা করতে যাওয়া শক্ত করে চেপে ধরল হাতটা। খুবই রুক্ষভাবে ধরেছে। সাইয়ারার মনে হচ্ছে এই বুঝি হাতটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে জাওয়াদের শক্ত হাতের চাপে। চোখে চোখ পড়ল দুজনের। সাইয়ারা চোখে আগুন জ্বলছে, জাওয়াদের চোয়াল কঠিন, তীক্ষ্ণ রুক্ষ দৃষ্টি, কেমন একটা তাচ্ছিন্ন ভাব চোখে মুখে। বিদায়ের সময় একটুও কাঁদল না সাইয়ারা। তার চোখ মুখ কঠিন, বহু কষ্টে নিজেকে শক্ত করে রেখেছে। বাবা মায়ের উপর তার ভীষণ রাগ আর অভিমান জমে গেছে। দুজনেই নিজেদের স্বার্থ দেখলো, অথচ তার কথা ভাবলো না। দাদা এক ভুল করেছিল, এখন বাবাও করলো। টাকার বিনিময়ে বিক্রি করে দিল তাকে। টাকার এত ক্ষমতা কেন? শ্বশুর বাড়িতে পৌঁছাতে বেশি সময় লাগলো না সাইরার। নিজের বাড়ি থেকে বের হওয়ার 3 মিনিট পর শ্বশুর বাড়িতে এসে পৌঁছেছে। কাছাকাছি বাড়ি। বাড়ি থেকে রাস্তায় বের হওয়ার পর ডান দিকে 3 মিনিট হাঁটলে জাওয়াদের বাড়ি। সাইয়ারা জাওয়াদের পাশাপাশি হাঁটছে অনুভূতি সুন্দর মতন। জাওয়াদের হুইল চেয়ার ঠেলছে জাবিন। জাওয়াদের বাপ, চাচা, মামা, ফুফা আর ভাইরা তাদের 3 জনের পেছনে রয়েছে। মেইন দরজার সামনে দাঁড়িয়ে আছে বাড়ির সকল নারীরা। সাইরার ইচ্ছে করছে এখান থেকে দৌড়ে পালিয়ে যেতে। তার মন মানছে না বাড়ির ভেতর প্রবেশ করতে বা এই পরিবারের সঙ্গে বসবাস করতে। জাওয়াতকে তো তার সহ্যই হচ্ছে না, আর এই পরিবারকে দেখতে ইচ্ছে করছে না। দরজার সামনে এসে দাঁড়াতে তাকে বরণ করলেন জাওয়াদের মা হোসনে আরা। বরণ শেষ হতেই সাইরাকে ফেলে নিজের রুমের দিকে এগোলো জাওয়াত। জামিল শিকদারের মেয়ে জাহানারা সাইরার দিকে তাকিয়ে বিদ্রূপ করে বলল, এত নাটক করে কি হলো? সেই তো আমাদের বাড়িতে আসতে হলো। সাইরারা তাকালো, তবে কিছু বলল না। জাহানারাকে ধমক দিলেন তার মা নীলিমা ইয়াসমিন। হোসনে আরা সাইরাকে বললেন, জায়াতদের রুমে চলে যাও। সাইরারা ঠায় দাঁড়িয়ে রইল আগের মতো। সে জাওয়াদের রুম চেনে, অবশ্য আগে চিনত, এখন চিনবে কিভাবে? আর ওই অসভ্য অভদ্র লোক তাকে ফেলে চলে গেল কেন? যখন এতই অপছন্দ তখন আনলো কেন এই বাড়িতে? এখন এনে আবার অপমান করা হচ্ছে। জামশেদ শিকদার ছোট ছেলের দিকে তাকিয়ে বললেন, সুটকেসটা জাওয়াদের রুমে দিয়ে আয়। সাইয়ারা, তুই জাবিনের সঙ্গে যা। জাবিন সুটকেস টেনে নিয়ে এগোলো। তার পেছন পেছন এগোল সাইয়ারা। রাগে তার শরীর জ্বলতে শুরু করেছে। বাবা যদি আত্মহত্যার ভয় না দেখাতো তবে সে সন্ধ্যার পরই বাড়ি ছেড়ে পালাতো। সারা জীবন একা একা কাটাতো, তবুও এই বাড়িতে আসতো না। আর না তো কোনোদিন জাওয়াদের মুখ দেখতো। রুমের সামনে এসে সুটকেস ভেতরে ঠেলে দিয়ে চলে গেল জাবিন। রুমের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল সাইয়ারা। মনে মনে কিছু কথা গুছিয়ে নিল। তারপর ভেতরে প্রবেশ করলো ধীর পায়ে। জাওয়াত হুইলচেয়ার থেকে নেমে সোফায় বসে আছে। চুলগুলো এলোমেলো করে ফেলেছে এইটুকু সময়ের মধ্যে। এত বড় বড় চুল দাড়ি রেখে জাওয়াতকে জঙ্গলির মতন লাগছে সাইরার কাছে। সিগারেট ধরিয়ে সেটা খাওয়া শেষ করলো জাওয়াত। সিগারেটের বিদঘুটে গন্ধ ছড়িয়ে পড়েছে পুরো রুমে। গন্ধে নাক মুখ কুঁচকে ফেলেছে সাইয়ারা। জায়াতের জুতো খুললো, মোজা খুললো, তারপর টি শার্টটাও খুলে ফেললো। উন্মুক্ত হলো ফর্সা শরীর। সে একবারের জন্য তাকাচ্ছে না সাইয়ারার দিকে। তার হাবভাব দেখে মনে হচ্ছে এই রুমে সে ব্যতীত অন্য কেউ নেই।
কসরত করে সোফা ছেড়ে হুইল চেয়ারে বসলো আবার। ফ্রেশ হয়ে এসে বিছানায় উঠে শুয়ে পড়ল চিত হয়ে। ককরোচ গলায় বলল, সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস সে কেন এখনো? কথা আর কথার ধারণ দেখে মেজাজ আরও বিগড়ে গেল সায়ারার। জায়াদের চেয়েও বেশি ককরোচ গলায় বলল, আমি থাকবো না আপনার সঙ্গে, মানি না আমি এই বিয়ে। কে মানে এই বালের বিয়ে? ভালো না লাগলে বের হ আমার রুম থেকে, এই মাঝরাতে বকবক করতে পারবো না তোর সঙ্গে।